বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে আমরা ইরিটেবল বাউল সিনড্রোম সম্বন্ধে ধারণা দিব। অর্থাৎ আমাদের যে সমস্ত ইন্টেস্টিনাল ডিসঅর্ডার আছে, অন্ত্রের সমস্যা, তার অন্যতম একটা সমস্যা ইরিটেবল বাউল সিনড্রোম, সংক্ষেপে আমরা বলি আইবিএস। তো আইবিএস যাদের হয় তাদের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, মানসিক সমস্যা দেখা দেয়, তাদের বিভিন্ন রকম অস্থিরতা কাজ করে। তো এটা একটা জটিল একটা সমস্যা, যদিও এটার কারণে কোনো বড় কোনো ক্ষতি নাই, কিন্তু মানুষের জীবনের স্বাভাবিক কার্যক্রম অনেক ব্যাহত হয়, বিভিন্ন রকম সমস্যা দেখা যায়, কাজকর্মে মন বসাতে পারে না। আর এই রোগটা সাধারণত এরকম একটা অবস্থা, এটা একটা আমাদের ইন্টেস্টাইনাল ফাংশনাল ডিসঅর্ডার। ইন্টেস্টাইনাল ফাংশন ব্যাহত হয়, কিন্তু এটা স্ট্রাকচারাল কোনো ক্ষতি করে না। এই জন্য পরীক্ষা নিরীক্ষা করলে সাধারণত এই রোগের তেমন কোনো উল্লেখযোগ্য কোনো লক্ষণ পাওয়া যাবে না। এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি অথবা অন্য কোনো টেস্ট করলেও এটা খুব একটা রিপোর্টে স্বাভাবিক পাওয়া যাবে। কিন্তু এটা একটা দারুণ একটা সমস্যা অন্ত্রে আমাদের, বিশেষ করে পেটের হজম হবে না, পেটের বিভিন্ন রকম ডাইজেস্টিভ ডিসঅর্ডার হবে, পেটের গ্যাস হবে, বমি বমি ভাব হবে, তল পেটে ব্যথা হবে, এবং আমাদের স্টুলের কনসিস্টেন্সিটা চেঞ্জ হয়ে যাবে, কখন কনস্টিপেশন হবে, কখনো ডায়রিয়া হবে, বা কখনো উভয়টাই দেখা দেবে। আর এই রোগের অন্যতম একটা বোঝার উপায় হলো, মানে টয়লেটের পরে রোগী খুব আরাম বোধ করবে। এই জন্য এটা খুবই একটা আমাদের গুরুত্বপূর্ণ, আমাদের দৈনন্দিন জীবনের অতি প্রয়োজনীয়। আমাদের প্রায় অনেক মানুষ এই রোগে আমরা আক্রান্ত। এই জন্য আমরা যে সুস্থভাবে আমরা নিয়মতান্ত্রিকভাবে চলতে পারি, এই রোগ থেকে আমরা নিরোগ থাকতে পারবো, আমরা ভালো থাকতে পারবো ইনশাল্লাহ। এই জন্য আমরা চলেন আমরা জেনে নিই কেন এই রোগটা হয়। মূলত এটার সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, কারণ যেহেতু আমি শুরুতেই বলছি এটা একটা ফাংশনগত সমস্যা, স্ট্রাকচারাল কোনো সমস্যা নেই। জন্য সাধারণত ওই সমস্ত রোগীদেরকে বেশি দেখা যায় যারা খুব স্ট্রেসে কাজ করে, যারা মানসিক চাপ নিয়ে কাজ করে, যারা জীবনের অনেক বড় হওয়ার আকাঙ্ক্ষা কিন্তু তারা পারছে না, টার্গেট অ্যাচিভ করতে পারতেছে না, খুব মানসিক চিন্তিত, অথবা যারা খুব স্ট্রেসফুল কাজ করে, খুব লোডেড, খুব পরিশ্রমের কাজ করে, ব্রেন ওয়ার্কের কাজ করে, এই রোগটা সাধারণত তাদেরই দেখা দেয়। আর এই রোগটা থেকে মুক্ত হওয়ার জন্য আপনাদেরকে আমি সহজ দুইটা টিপস আমরা বলে দিব, যেটা দ্বারা খুব সহজে এই রোগ থেকে মুক্ত পেতে পারেন। এই রোগ থেকে আপনারা সুস্থ থাকতে পারেন। তো আমাদের যে কোনো রোগের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যে আমাদের মানসিক সমস্যা, মানসিক ব্রেনটাকে যাতে আমাদের ঠান্ডা রাখতে হবে। ঠিক এই রোগের ক্ষেত্রে একই অবস্থা, যে আমাদের ব্রেনটাকে খুব কুল রাখতে হবে, মেজাজটাকে খুব ঠান্ডা রাখতে হবে। তার কারণ হচ্ছে, ব্রেন যখন উত্তেজিত থাকে, অ্যাবনর্মালিটিস থাকে, এটার প্রভাবটা পড়ে আমাদের ইন্টেস্টাইনের উপর। কারণ ইন্টেস্টাইনের সাথে যে ব্রেনে যে সংযোগ, এখানে একটা ব্যাহত হয়, ব্যাঘাত ঘটে, এই জন্য সমস্যাগুলো দেখা দেয়। এই জন্য যখন এই রোগগুলো হয়, যাদের অতিরিক্ত মানসিক চাপের কারণে হবে, তা আমাদের মানসিক চাপ দূর করতে হবে। আর মানসিক চাপ দূর করার সবচেয়ে সহজ পদ্ধতি হইল এটা ধ্যানকে এক করা, কনসেন্ট্রেশন করা, বা বিভিন্ন রকম ধ্যান করা, মেডিটেশন করা। আর সবচেয়ে উত্তম ধ্যান, উত্তম মেডিটেশন হলো নামাজ পড়া। তো প্রিয় দর্শক, যে নামাজ এমন একটা অবস্থা, যে মানুষের ধ্যান এক কেন্দ্রিক হয়ে যাবে, মানুষের অস্থিরতা কমে যাবে, মানসিক চাপটা কমে যাবে, তখন তার অটোমেটিক তার রোগ থেকে মুক্ত হতে পারবে। এছাড়া ধ্যান করতে পারা, জিকির করা, হ্যাঁ, এরকম মোরাকাবা করা, মৃত্যুর চিন্তা ভাবনা করা, এটার দ্বারাও মানুষের তার যে অস্থিরতা এটা অনেকটা কমে যাবে। এই জন্য প্রথমে আমরা চেষ্টা করব আমাদের স্ট্রেস কমানোর জন্য এই পদ্ধতি অবলম্বন করব। দ্বিতীয়ত আমাদের ঘুম খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানুষের যদি ঘুম ঠিক মতো না হয়, তো যে কোনো রোগ এটা আসতে পারে। এই জন্য আমাদের ঘুমটা গুরুত্বপূর্ণ। প্রতিদিন কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। ঘুম ঠিক হবে, আপনার ব্রেন ঠিক থাকবে, আপনার টেনশন কমে যাবে, আপনি এই রোগ থেকে মুক্ত হতে পারবেন। এই জন্য কমসে কম 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, এবং ঘুমাতে হবে খুব আর্লি ঘুমাতে হবে। কারণ আমরা যখন আমাদের শরীরে বিভিন্ন হরমোন নিঃসরণ হয়, বিশেষ করে আমাদের একটা হরমোন আছে, এটাকে বলে আমাদের মেলাটোনিন হরমোন, যেটা আমাদের ঘুমের সহায়ক, ঘুমের উদ্রেক ঘটায়, ঘুমের কাজ করায়। তার এই মেলাটোনিন হরমোনটা শুরুই হয় রাত 9টা থেকে সিক্রেশন শুরু হয়। এই জন্য আমরা যদি রাত 9টা থেকে 10টার ভিতরে ঘুমাতে পারি, এবং এই মেলাটোনিন হরমোনটা একটানা 2টা পর্যন্ত
নিঃসরণ হতে থাকে, সর্বোচ্চ 2টা পর্যন্ত পিক লেভেলে থাকে। এই টাইমটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘুমের জন্য। এই জন্য আমরা ঘুমানোর অভ্যাস করব, আর্লি ঘুমাবো, 7 থেকে 8 ঘন্টা ঘুমাবো, একটানা ঘুমাবো। এবং আরেকটা বিষয় খেয়াল রাখবো, আমরা দিনের বেলা ঘুমাবো না। কারণ দিনের বেলা যদি আমি ঘুমাই তো তখন আমার শরীরে বিভিন্ন কর্টিসল হরমোন নিঃসরণ হয়, যেটা আমাদের উত্তেজিত করে। তো যদি আমাদের দিনে ঘুম, রাত্রেবেলা জাগনা থাকা, তাহলে এটা আমার এই রোগের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জন্য ঘুমাতে হবে, টাইম মতো ঘুমাতে হবে, 7-8 ঘন্টা ঘুমাতে হবে। তারপরে আমাদের যেটা কাজ করতে হবে যে আমাদের রেগুলার এক্সারসাইজ করতে হবে, আমাদের ব্যায়াম করতে হবে, প্রয়োজনে সাইক্লিং করতে হতে পারে, আমরা জগিং করব, সাঁতার কাটবো, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমরা বাড়াবো। এটা দ্বারা আমার রোগ থেকে আমরা অনেক নিশ্চিন্ত, অনেক উপশম হতে পারবো। এছাড়া আমাদের খাওয়ার সময়টাকে খুব মেনটেন করতে হবে। আমরা সাধারণত বলে খাওয়াটাকে কখনো সকালে খাই তো দুপুরে খাই না, দুপুরে খাই তো রাত্রে খাই না। এই যে অনিয়ম, এই অনিয়ম এই রোগের একটা অন্যতম কারণ। এই জন্য আমরা খাবারটাকে টাইমলি খেতে হবে, এক নির্দিষ্ট সময় প্রতিদিন খেতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যেভাবে আমরা খাবো টাইম মতো, সেভাবে আমরা টয়লেটে যাব নিয়মিত। অর্থাৎ সকালবেলা বলে এরকম নাস্তার পরে আমরা টয়লেটে যাব, আবার রাতে ঘুমের আগেও আমরা টয়লেটে যাব। হইতে পারে এই সময় আমার টয়লেট হবে না, কিন্তু আমরা কিছুদিন প্র্যাকটিস করি, অভ্যাস করি, একসময় এটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। এই জন্য খাওয়া যেরকম নিয়মিত করতে হবে, আমাদের টয়লেটও নিয়মিত যেতে হবে। আমরা যে এই নিয়মটাকে মানতে পারি, আমরা অনেক সুন্দরভাবে আমাদের রোগ থেকে মুক্ত হতে পারব। এছাড়া পরীক্ষায় গবেষণায় দেখা গেছে যাদের এই রোগটা হয় সাধারণত তাদের ভিটামিন ডি এর অভাব থাকে। এই জন্য ভিটামিন ডি এর জন্য আমরা সবচেয়ে ভালো পদ্ধতি সূর্যের আলোতে আমরা হাঁটাহাঁটি করবো। কমসে কম 10-20 মিনিট 30 মিনিট আমরা সূর্যের আলোতে হাঁটবো। সূর্যের থেকে যে ভিটামিন আলট্রাভায়োলেট বি যে রেটা আসে আমাদের শরীরে, স্কিনের যে কোলেস্টেরল আছে এটাকে কনভার্ট করে ভিটামিন ডি3 উৎপন্ন হয়, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের গাট, আমাদের অন্ত্রের সুস্থতার জন্য। কারণ আমাদের ভিটামিন ডি এর অভাবে অন্ত্রের তার সেলের লেয়ারগুলো ধ্বংস হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়, অন্ত্রে যেই উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যাটা কমে যায়। এছাড়া আমাদের শরীরের অক্সিজেন যেন সুন্দরভাবে সঞ্চালন হয়, এজন্য আমরা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারি। এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের দ্বারা আমাদের শরীরে অক্সিজেন ঢুকবে, আমাদের সেলে সেলে অক্সিজেন ঢুকবে, আমাদের কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বের হয়ে যাবে, আমাদের সেলগুলো ঠিক থাকবে, আমাদের অর্গানগুলো সঠিকভাবে কাজ করবে। এই জন্য শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা হলো সবচেয়ে ভালো হয় সকালবেলা এবং রাতে শোয়ার সময় করা। এবং আমরা এইভাবে ব্যায়ামটাকে করতে পারি, সমতল জায়গায় শুয়ে আমরা পেট দিয়ে শ্বাস নিব, অর্থাৎ বুক উঁচু হবে না, পেট উঁচু হবে। প্রথমে আমরা 30-40 বার খুব দ্রুত শ্বাস নিব এবং শ্বাস ছাড়বো পেট দিয়ে, পেট উঁচু হবে, পেট নামে, খুব দ্রুত 30-40 বার আমরা এইটা করব। পরবর্তীতে আস্তে আস্তে আমরা লম্বা শ্বাস নিব, কিছুক্ষণ ধরে রাখবো, আবার কিছুক্ষণ ছাড়বো। বল এইভাবে আমরা যদি করতে পারি তখন আমাদের শরীরের অক্সিজেনগুলো সঞ্চালন ভালো হবে, আমার সেলগুলো সুন্দর হবে। এই জন্য আমরা শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা করতে পারি। আরেকটা খুবই ভালো একটা পদ্ধতি হলো আমরা নিয়মিত রোজা রাখবো। তো প্রিয় দর্শক, আমরা যদি রোজা রাখতে পারি আমাদের শরীরে যেই সমস্ত সেলগুলো আছে, কোষ আছে, যেগুলো অপ্রয়োজনীয় বা ধ্বংসপ্রায় বা যেগুলো আমাদের ক্ষতিগ্রস্ত, এই সেলগুলো রিজেনারেট হবে। এবং এটা মজার ব্যাপার হইল যে এই রোজার দ্বারা যে মানুষের উপকার হয়, এটার উপর গবেষণা করে জাপানের এক বিজ্ঞানী অটোফেজির উপর গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছেন। এই জন্য আমরা যদি রোজাটাকে নিয়মিত রাখি, আমাদের শরীর সেলগুলো উন্নত হবে, আমাদের সেলগুলো আরও ভালো হবে, ক্ষতিগ্রস্ত সেলগুলো চেঞ্জ হয়ে আমাদের নতুন নতুন সেল উৎপন্ন হবে। তো এইভাবে আমরা কাজ করতে পারি, আমরা এই রোজা রাখতে পারি। এবং সাথে সাথে আরেকটা একটা বলা হইলো যে লাইফস্টাইলের বিষয়ে বলা হলো, দ্বিতীয়ত আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে হবে। অর্থাৎ আমাদের খাবারের কিছু মেনু চেঞ্জ করতে হবে, কিছু খাবারকে কিছু জিনিস খেতে হবে, কিছু খাওয়া যাবে না। সাধারণত এই রোগীদের অন্যতম একটা সমস্যা, তারা শাক খেতে পারে না, অনেকে দুধও খেতে পারে না যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে। এই জন্য আপাতত খাবারগুলো আমরা বন্ধ রাখবো, শাক খাবো না, এবং দুধ যাদের সমস্যা হয় তারা দুধকেও খাবে না।
এছাড়া বিভিন্ন কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে আমাদের ফার্মেন্টেশন ঘটে। হ্যাঁ, ব্রোকলি আছে, ফুলকপি, বাঁধাকপি, আপেল, আম, নাশপাতি, এই সমস্ত খাবারগুলোকে আমরা অ্যাভয়েড করব একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এবং যেই খাবারগুলো আমার শরীরের জন্য সহনীয়, হ্যাঁ, যেটা ফাইবার সমৃদ্ধ যে সমস্ত খাবারগুলো, সলিউবল যে সমস্ত আছে শাকসবজি এবং বিভিন্ন ফল, যেটা আমার সহনীয়, সেই খাবারগুলোকে আমরা খাবো। এইভাবে আমরা মিনিমাম 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত আমরা এইভাবে কন্ট্রোল করতে পারি খাবারটাকে। এবং 4-6 সপ্তাহ পর থেকে আস্তে আস্তে আমরা খাবারটাকে চেষ্টা করব এটাকে আমাদের কিছু যেগুলো শরীরে সহনীয় এইভাবে আমরা ব্যবহার করব, খাবো। এই দ্বারা দেখা যাবে যে আমার খাবারটাকে আমার শরীরের জন্য সহজ হয়ে যাবে। যে প্রিয় দর্শক, এইভাবে যে আমরা মানতে পারি, এক নম্বর লাইফস্টাইলে পরিবর্তন, দ্বিতীয়ত খাদ্যাভ্যাসে পরিবর্তন। এছাড়া আরও কিছু জিনিস আছে, যেমন ধূমপান করা যাবে না, অ্যালকোহল সেবন করা যাবে না, উত্তেজক খাবার, কফি, চা, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। কোমল পানীয়, এরকম সিগারেট, তামাক, জর্দা, এগুলোকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এটা যে কোনো রোগের জন্য এটা ক্ষতিকর। এগুলো থেকে আমরা বেঁচে থাকবো এবং আমরা এইভাবে পরিবর্তন করবো। আর এর বাইরে কেউ যদি চান আরও ভালো সুস্থ হওয়ার জন্য, আরও দ্রুত কাজ করার জন্য, আপনাদের আমি সংক্ষেপে কিছু টিপস দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, এই আমাদের যে এই রোগের যাদের হয় তাদের শরীরে বিভিন্ন রকম ইনফ্লামেশন দেখা দেয়। তো ইনফ্লামেশন দূর করার জন্য আমরা হলুদের শরবতকে সেবন করতে পারি। হলুদটা হলো, আমরা 1 কাপ পানি নিব, হাফ চা চামচ হলুদের গুঁড়ো নিব, 1 চিমটি কালো গোলমরিচ নিব, নিয়ে এটাকে আমরা একটু পিঙ্ক সল্ট দিতে পারি, প্রয়োজন একটু আদার রস দিতে পারি। এটাকে যদি আমরা সকালে খালি পেটে রাতে শোয়ার আগে খাই, আমার শরীর ইনফ্লামেশন দূর হয়ে যাবে, আমার আইবিএসও দূর হয়ে যাবে। এটাকে আমরা মেনটেন করতে পারি। এছাড়া বিভিন্ন রকম আমাদের ক্যামোমাইল একটা ফুল আছে, মৌরি আছে, হ্যাঁ, এটাকে আমরা রস করে, এটাকে আমরা জুস করে, শরবত করে এটাকে আমরা খেতে পারি। এটা দ্বারা আমার অনেক উপকার হবে। তো এইভাবে যে আমরা মানতে পারি, ইনশাল্লাহ আমাদের আইবিএসটা অতি সহজে দূর হয়ে যাবে, আমরা সুস্থ সুন্দর জীবন লাভ করতে পারবো। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।